আসসালামু আলাইকুম। যারা এই সামনে এইচএসসি পরীক্ষা দিবা, তোমরা সবাই ওয়ান শট ক্লাস চাচ্ছিলে। এইজন্য তোমাদের জন্য আজকের ওয়ান শট ক্লাসটি হচ্ছে জীব প্রযুক্তি অধ্যায়ের। বোটানির লাস্ট অধ্যায় সবাই অনেক কম পড়ে। এইজন্য সবার একটা চাওয়া ছিল যে ভাইয়া আপনি লাস্টের এই অধ্যায়টা হলেও এমসিকিউ দেন। তো তোমরা জানো ভাইয়া অলরেডি সিকিউ সবগুলো ওয়ান শট দিয়ে রাখছি। এখন আমি এমসিকিউতে হাত দিয়েছি এবং অলরেডি অনেকগুলো অধ্যায় দেয়া শেষ। আজকে ইনশাআল্লাহ জীব প্রযুক্তি অধ্যায়টা তোমরা পেয়ে যাচ্ছ। ধাপে ধাপে আগামী কয়েকদিনের মধ্যে বাকিগুলো ইনশাল্লাহ পেয়ে যাবা। তোমাদেরকে বলে রাখি, আমি মেডিকেল কোর্স যেটা রান করি এটার নাম হচ্ছে টার্গেট ডিএমসি। অ্যান্ড তোমরা যারা যারা এইচএসসির পরে মেডিকেলের প্রিপারেশন নিবা, তোমরা চাইলেই ভাইয়ার এই টার্গেট ডিএমসি কোর্সে এনরোল করতে পারো। অ্যান্ড ইনশাল্লাহ এই কোর্সের যতগুলো ফিচার অ্যাড করা পসিবল সব কিছু অ্যাড করে একটা বেস্ট কোর্স করার জন্য সর্বোচ্চটুকু দিয়েছি। এবং ইনশাল্লাহ তুমি এই কোর্সের মাধ্যমে বিশ্বাস রাখতে পারো যে মেডিকেলে যাওয়ার জন্য যতটুকু প্রিপারেশন নেওয়া দরকার, যতটুকু গাইডলাইন দরকার, যতটুকু ক্লাস দরকার, যতটুকু পরীক্ষা দরকার, সবকিছুই তুমি ইনশাল্লাহ এই কোর্সে পাবে। সো ভাইয়া, আমি জীব প্রযুক্তি অধ্যায়ের শুরু করে দিই। প্রথমেই কোনটি প্রাচীন জীব প্রযুক্তি? দেখো এখানে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো হচ্ছে অনেকটা এরকম যে খুবই আছে না যে একটা জায়গায় পিক করলে, ধরো আমরা আমরা একটা বালতি দেওয়া আছে, বালতির মধ্যে অনেক কিছু আছে, তুমি একটা জিনিস উঠাইলে কমনলি লিখবে লাল বল উঠে। অর্থাৎ সবচেয়ে কমন যে জিনিসগুলো এই অধ্যায়েও সেম, এই প্রশ্নগুলোই বারবার আসে। তারপরও এর সাথে আশেপাশে যেগুলো আছে এগুলো আমরা দেখবো। খেয়াল করে দেখো ভাইয়া, প্রথমটা হচ্ছে কোনটা প্রাচীন জীব প্রযুক্তি। প্রাচীন, খেয়াল করে দেখো, জিন প্রকৌশল রিসেন্টলি আসছে, তাই না? জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কত কিছু তৈরি করছে। দই তৈরি করা, এই যে দই তৈরি করা কিন্তু সবচেয়ে প্রাচীন। এবং এখানে দই ছাড়াও মাঝে মধ্যে অ্যালকোহল আসতে পারে, কারণ অ্যালকোহলও কিন্তু প্রাচীনকালে সেই অনেক আগে থেকে তৈরি করা হইতো, মদ তৈরি করা। তারপরেও প্রাচীনতম যদি বলা হয় তাহলে আমরা দই তৈরি করাটা দিব। তোমরা জানো ব্যাকটেরিয়া গ্রো করা হয়। যারা দই তৈরি করা দেখছো তারা মোটামুটি আইডিয়া করতে পারো। টিস্যু কালচার খুবই রিসেন্ট কিছু প্রক্রিয়া। অ্যান্টিবায়োটিক উৎপাদন এগুলো তো আমাদের বর্তমান সময় আসছে। সো প্রাচীনতম বললে দই তৈরি করা। এবং মনে রাখবা, দুধের ক্ষেত্রে যদি তোমার ব্যাকটেরিয়ার কথা বলে, মনে রাখবা ভাইয়া একটা ল্যাক্টো শব্দ পাবা, ল্যাক্টো, ল্যাক্টোবেসিলাস, ল্যাক্টো সামথিং। অর্থাৎ এই ল্যাক্টো শব্দ দেখলে তুমি বুঝে যাবা দুধের মধ্যে কিছু। যেমন ধরো পরীক্ষা যদি আসে যে দুধের শর্করাকে কি বলে, আসতে পারে না? আসতে পারে। যে দুধের শর্করাকে কি বলে, অন্য যে কোনো অধ্যায় থেকে আসতে পারে। উত্তর হচ্ছে ল্যাকটোজ শর্করা, ল্যাকটোজ। অর্থাৎ তুমি ল্যাকটো পেলে বুঝবা দুধ রিলেটেড কিছুকে ইন্ডিকেট করা হয়েছে। ঠিক আছে, চলে আসি নেক্সট এমসিকিউ। বায়োটেকনোলজি শব্দের জনক কে? বইয়ের একবার শুরুতে লেখা আছে, তাই না? বায়োটেকনোলজি জীব প্রযুক্তি শব্দের জনক হচ্ছে কার্ল এরেকি। কার্ল এরেকি। বাকি বিজ্ঞানীর নাম দেখো, তোমার মোটামুটি এই অধ্যায়ের সাথে সম্পর্কই নাই। আচ্ছা, চলে আসি পরের এমসিকিউ। এগুলো এগুলো জাস্ট বিজ্ঞানীর নাম। প্রত্যেকটা সজীব উদ্ভিদ কোষে, ধরো একটা উদ্ভিদ কোষ, তার ক্ষমতা আছে সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার। অর্থাৎ একটা উদ্ভিদ কোষ, তার ক্ষমতা আছে সেখান থেকে তুমি একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পাবা। এই যে ক্ষমতা, প্রত্যেকটা উদ্ভিদ কোষের মধ্যে যে ক্ষমতা আছে, সে চাইলেই তাকে ওর ওর ভিতর থেকে তার এই ক্ষমতাটাকে ব্যবহার করে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ তুমি তৈরি করতে পারবা। এই ক্ষমতাটাকে বলা হয় টোটিপটেন্সি। টোটিপটেন্সি, টোটিপটেন্সি। অর্থাৎ একটা উদ্ভিদ কোষ থেকে চাইলে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ পাওয়া সম্ভব। এই টোটিপটেন্সি, এই ধারণাটা দিচ্ছেন বিজ্ঞানী মর্গান। বিজ্ঞানী মর্গান। আর বেশি বিজ্ঞানী নাই, আরেকটা আছে হ্যাবারল্যান্ড, একটু পরে আছে। তাহলে মোট তিনটে বিজ্ঞানী আছে আমাদের এখানে মেইনলি, মেন কাজে লাগবে। একটা হচ্ছে আমাদের বায়োটেকনোলজি, দিচ্ছেন কে? কার্ল এরেকি। এখন আমরা পড়লাম কি যে টোটিপটেন্সি, এইটা এই কনসেপ্টটা এটা দিছে কে? বিজ্ঞানী মর্গান। যে প্রত্যেকটা উদ্ভিদ কোষেরই ক্ষমতা আছে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়ার। ভাইয়া এটা কিন্তু খতে আসে। টোটিপটেন্সি বলতে কি বুঝায়, বা কতে দিতে পারে টোটিপটেন্সি কি? পারবা না? পারবা। যে একটা উদ্ভিদ কোষ থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ, এই যে ক্ষমতাটা আছে, এটাকে বলা হয় টোটিপটেন্সি। চলে আসি দেখো, টিস্যু কালচারে ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয়, এটাকে কি বলে? আমরা জানি ভাইয়া, টিস্যু কালচারে আমরা মূলত গাছ থেকে কি কি নেই বলতো? শীর্ষ মুকুল, তোমাদের মনে আছে? আমরা শীর্ষ মুকুল নেই, এরপর হচ্ছে আমরা কক্ষ মুকুল নেই, শীর্ষ মুকুল, কক্ষ মুকুল, কচি পাতা, এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমরা টিস্যু কালচার করি, সংখ্যা বৃদ্ধি করি। আমরা এমন না যে পুরো গাছটা উঠাই নিয়ে আসি, তাই না? ছোট্ট একটা অংশ ব্যবহার করি। এই যে ছোট্ট অংশ ব্যবহার করে টিস্যু কালচার করি, ছোট্ট মানে মাইক্রো, এটাকে বলে মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো শব্দের মানেই হচ্ছে ছোট, প্রোপাগেশন মানে হচ্ছে আসলে সামনের দিকে যাওয়া, প্রোপাগেট করা। হ্যাঁ, যেহেতু আমরা সংখ্যা বৃদ্ধি করতেছি, সো ছোট্ট অংশ ব্যবহার করে এই জন্য বলা হয় মাইক্রো প্রোপাগেশন। সো আশা করি পারবা। এবার দেখো ভাইয়া, টিস্যু কালচার প্রযুক্তির উদ্ভাবককে বলছিলাম,
তিনটা বিজ্ঞানী বইয়ের শুরুতে আছে, তিনজন বিজ্ঞানী এখানে আছে। টিস্যু কালচার, এটার উদ্ভাবক হচ্ছে গটলিয়েভ হ্যাবারল্যান্ড। এই যে ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট, 3 স্টার। তাহলে আমরা তিনটা বিজ্ঞানী পড়ছি, খেয়াল করে দেখো মনে আছে কিনা। একটা হচ্ছে বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি শব্দটার প্রবর্তককে, উত্তর হচ্ছে কার্ল অ্যারেকি, কার্ল অ্যারেকি, ঠিক আছে, কার্ল অ্যারেকি। এরপর আমরা পড়েছি যে আমরা এখন পড়লাম টিস্যু কালচার, টিস্যু কালচার, টিস্যু কালচার কে দিছে, টিস্যু কালচার দিছে হচ্ছে গটেলিয়েভ হ্যাবারল্যান্ড, গটেলিয়েভ হ্যাবারল্যান্ড। আমরা পড়েছি ভেরি 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 ইম্পর্টেন্ট, আমরা একটু আগে পড়ে আসছি টোটি পটেন্সি, টোটি পটেন্সি। এই টোটি পটেন্সি কে দিছে, টোটি পটেন্সি কে দিছে মর্গান। সো এই তিনটে বিজ্ঞানী তুমি মাস্ট 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 পড়বা, এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলে আসি পরের পার্টে। টিস্যু কালচার পদ্ধতিতে উৎপন্ন ভ্রূণকে কি বলে? খুব সুন্দর একটা প্রশ্ন ভাইয়া। ভ্রূণ মানে হচ্ছে এমব্রায়ো। তাহলে দেখো এখানে এমব্রায়ো কি কি আছে, একটা আছে এইটা, একটা আছে এইটা, তার মানে এই দুটোর মধ্যে একটা উত্তর। এখন দেখো টিস্যু কালচারে আমরা কিন্তু এই যে শীর্ষমুকুল, কক্ষমুকুল, কচি পাতা, এই জিনিসগুলো যে ব্যবহার করি, এগুলা কিন্তু ভাই সবগুলো দেহের একটা অংশ, তাই না? সেগুলো হচ্ছে দেহকোষ, রাইট? কারণ এগুলো দেহের অংশ। এটা কচি পাতা কি দেহের অংশ না? অবশ্যই দেহের অংশ। তো আমরা নর্মালি দেহকোষ ব্যবহার করি। ভাইয়া দেহকোষ মানে হচ্ছে সোমাটিক, সোমাটিক মানে দেহ, দেহ থেকে আসছে, এই জন্য এটাকে বলে সোমাটিক এমব্রায়ো। কারণ আমরা যে এই অংশগুলো ব্যবহার করি এগুলো মূলত দেহকোষ, নর্মালি আমরা ইউজুয়ালি যেগুলো ব্যবহার করি। তো দেহের পার্ট থেকে আসছে দেহকোষ, সোমাটিক অ্যামব্রায়ো। আমরা কোনো জাইগোট ব্যবহার করি না, করি? জাইগোট থেকে আমরা ভ্রূণ করি, করি না। সো দেহের পার্ট থেকে নিয়ে আমরা আসলে ভ্রূণটা তৈরি করি, এই জন্য আমরা এটাকে বলি সোমাটিক অ্যামব্রায়ো। ঠিক আছে, ইনশাল্লাহ। চলে আসি নেক্সট। টিস্যু কালচারে প্রাথমিক মিডিয়ামে নিচের কোন উপাদানটি থাকা প্রয়োজন? ভাইয়া প্রাথমিক মিডিয়াম কেন বলছে খেয়াল করো, এমসিকিউ তা কিন্তু অন্য এমসিকিউতে কাজে লাগবে। মনে রাখবা টিস্যু কালচারে কিন্তু আমরা দুইটা মিডিয়াম ব্যবহার করি। একটা মিডিয়ামে আমরা ক্যালাস সৃষ্টি হয়, ক্যালাস সৃষ্টির জন্য ব্যবহার করি। আরেকটা মিডিয়ামে আমরা মূল তৈরি হয়, এই যে মূল তৈরির জন্য কিন্তু আমরা পৃথক আরেকটা মিডিয়ামে ব্যবহার করি। এই জন্য কিন্তু আমাদের ডাবল মিডিয়াম লাগে, দুইটা মিডিয়াম লাগে, ঠিক আছে। সো প্রথম মিডিয়ামে ক্যালাস থেকে আস্তে আস্তে গুচ্ছ হই। ক্যালাস মানে কি? ক্যালাস হচ্ছে একগুচ্ছ কোষ, একগুচ্ছ কোষ বা এরকম একটা কোষের একটা অবয়ব, হ্যাঁ, অবয়বহীন কোষগুচ্ছ, মানে কোনো নির্দিষ্ট আকৃতি নাই, এরকম একটা একগুচ্ছ কোষকে বলা হয় ক্যালাস, ঠিক আছে। একটা মূল তৈরির জন্য কিন্তু আমরা পৃথক মিডিয়ামে স্থাপন করি। আচ্ছা বলছে কোন উপাদানটি থাকা প্রয়োজন? সহজ কথা, মিডিয়ামের মধ্যে কি থাকতে হবে? গাছের বড় হওয়ার জন্য যে সকল উপাদান লাগবে এগুলো থাকা লাগবে। গাছের বড় হওয়ার জন্য প্রোটিন দরকার নাই, গ্লিসারল দরকার নাই, ম্যালটোজ দরকার নাই, সুক্রোজ লাগবে। হ্যাঁ তোমরা জানো গাছের বা উদ্ভিদের ট্রান্সলোকেটেড সুগার বা উদ্ভিদের মধ্যে যে শর্করাটা এক জায়গা থেকে এক জায়গায় পরিবাহিত হয় তার নাম হচ্ছে সুক্রোজ। ভেরি ইম্পর্টেন্ট, কারণ উদ্ভিদ শারীরতত্ত্ব অধ্যায়ে কিন্তু এটা আছে। সো এই সুক্রোজ কিন্তু উদ্ভিদের, মনে রাখবা, উদ্ভিদের প্রধান শর্করা বলতে পারি, বা উদ্ভিদের প্রধান ট্রান্সলোকেটেড সুগার, অর্থাৎ উদ্ভিদ দেহে কিন্তু শর্করাটা এই সুক্রোজ হিসেবে এক জায়গা থেকে এক জায়গায় যায়। সো ভেরি 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 ইম্পর্টেন্ট, সুক্রোজ লাগবেই, এটাই কিন্তু উদ্ভিদের মূল পুষ্টি, ঠিক আছে। কারণ উদ্ভিদের মধ্যে সুক্রোজ অ্যাকচুয়ালি এক জায়গা থেকে এক জায়গায় আসা যাওয়া করতে পারে। ভাইয়া ঘামাচ্ছি প্রচন্ড গরম বলে। ওকে ফাইন, চলে আসে ভাইয়া, একটু গেল। আর কি কি লাগবে? বিভিন্ন হরমোন লাগবে, ফাইটো হরমোন যেটা আমরা বলি, উদ্ভিদের হরমোনগুলোকে বলা হয় ফাইটো হরমোন। আর কি লাগবে? এরপরে মনে করো ভিটামিনস লাগবে, উদ্ভিদের জন্য ভিটামিনস ইম্পর্টেন্ট। এরপরে ভেরি ইম্পর্টেন্ট, এই যে মিডিয়ামটা আমরা তৈরি করলাম, ধরো এখানে মনে করো মিডিয়ামটা আছে, এই মিডিয়ামটাকে ঘন করার জন্য, দেখবা আমাদের বাসায় কিন্তু অনেক সময় এটা মিক্স করা হয় জেলির মতো। ঘন করার জন্য এখানে মিক্স করা হয় এগার, এগার মিক্স করলে কি হয়? সেটা ঘন হয়ে যায়, জেলির মতো ঘন হয়। তো আমরা কি মিশাই? এগার মিশাই, এগার মিশালে ঘন হবে, ঠিক আছে। নেক্সট, নিচের কোনটি আবাদ মাধ্যমকে এই যে জমাট বাঁধতে সাহায্য করে? আবাদ মাধ্যমকে ঘন করবে, জমাট বাঁধাবে, উত্তর হচ্ছে এগার। এই এগার এগার, হ্যাঁ, এই এগার এগার মিশালে মিডিয়ামটা জমাটবদ্ধ হয়, ঘন হয়। মাঝখানে একটা কথা বলে রাখি, 25 ব্যাচে আমার একটা পূর্ণাঙ্গ বায়োলজির কোর্স আসছে আলহামদুলিল্লাহ, মাস্টার বায়োলজি। তোমরা সবাই ইউটিউবে সিলেক্ট করছো এটা ভোট দিয়ে, তো আমি এই নামে আনছি। তোমাদের 25 ব্যাচের যারা জুনিয়র আছে তাদেরকে বলে দিবা মাত্র 899 টাকায় পুরো বায়োলজি, জুলজি এন্ড বোটানি। আমার মনে হয় না যে বাংলাদেশে এর চেয়ে চিপে ইনশাল্লাহ এই কোয়ালিটির কোর্স কেউ পাবে। সো তোমরা একটু তোমাদের তোমরা যারা আমার ক্লাস করো আর কি, তারা একটু সাজেস্ট করো, তাহলে ধরো সবাই যারা জুনিয়ররা আছে ওরা একটু মানে আমার সম্পর্কে জানবে বা কোর্সে এনরোল করার জন্য মোটিভেশন পাবে। জাস্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা ক্লাস করো, যারা আমার থেকে বেনিফিটেড হও, উপকার পাও, তারা একটু সাজেস্ট করবা, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, সো চলে আসি পরেরটাতে। নিম্নের কোন প্রক্রিয়ার সাথে এক্সপ্লান্ট সম্পর্কযুক্ত? এক্সপ্লান্ট মানে কি?
টিস্যু কালচার করার জন্য টিস্যু কালচার করার জন্য আমরা মাতৃ উদ্ভিদ থেকে যেই অংশটাকে সংগ্রহ করি, অর্থাৎ যেই অংশটার আমরা পরবর্তীতে টিস্যু কালচারের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করব, তাকেই বলা হয় এক্সপ্লান্ট। মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটা আমি কালেক্ট করি, ধরো আমি শীর্ষমুকুল কালেক্ট করলাম, এটার সংখ্যা বৃদ্ধি করবো, তো এটাকে বলা হয় এক্সপ্লান্ট। তাহলে আমাদের উত্তর হচ্ছে এখানে টিস্যু কালচার। টিস্যু কালচার প্রক্রিয়াতে আমরা মাতৃ উদ্ভিদ থেকে যে অংশটাকে পৃথক করি সংখ্যা বৃদ্ধির জন্য, তাকে বলে এক্সপ্লান্ট। তো আমাদের উত্তর হচ্ছে এটা টিস্যু কালচার, খুবই ইজি। এবার দেখো মেরিস্টেম কালচারের উদ্দেশ্য কি ভাইয়া? মেরিস্টেম, মেরিস্টেম মানে কিন্তু মনে রাখবা ভাজক টিস্যু, ভাজক টিস্যু। অ্যাকচুয়ালি ভাইয়া চিন্তা করে দেখো, ভাজক টিস্যু মানে কি? সে বারবার বিভাজিত হয়। আসলে উদ্ভিদের একবারে উপরে কিন্তু শীর্ষে ভাজক টিস্যু আছে, যে টিস্যুটা বিভাজিত হয়। এখন তুমি চিন্তা করো, যেটা যে টিস্যুটা বিভাজিত হবে, একদম কচি টিস্যু বিভাজিত হবে, এর ভিতরে কি অবশ্যই জীবাণু কম। কারণ যে মাত্র জন্মগ্রহণ করলো, ধরো পিচ্ছি একটা বাচ্চা, ওর কি কোনো গুণা নাই, তাই না? ওর কোনো গুণাই নাই, কিন্তু তুমি অনেক পাপ কাজ করছো। তো যে একদম শিশু, যে আস্তে আস্তে বিভাজিত হবে, অনেক বড় হবে, ওর মধ্যে কিন্তু পাপের পরিমাণ কম। একসময় তুমি যখন বড় হয়ে যাবা, তোমার যখন আর বিভাজিত হবে না, তখন দেখবে তোমার শরীরের মধ্যে পাপের পরিমাণ বাড়তেছে। তো একইভাবে গাছেরও সেম, একদম কচি যেটা যেটা ভাজক কোষ বিভাজিত হবে, এর ভিতরে কোনো রোগ জীবাণু থাকে না। এই জন্য এইটাকে কালচার করা হয়। ঠিক আছে? সো মেরিস্টেম কালচার বা ভাজক টিস্যু কালচার করার উদ্দেশ্যই হচ্ছে রোগমুক্ত চারা উৎপাদন করা। কারণ যেহেতু এই মেরিস্টেমের মধ্যে রোগ জীবাণু থাকে না। ঠিক আছে? ওকে, ফাইন। চলে আসি, সাইব্রিডের ক্ষেত্রে মিলন হবে ভাইয়া। প্রোটোপ্লাজমের যে ফিউশন, প্রোটোপ্লাস্টের যে ফিউশন, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সাইব্রিড। তো অ্যাকচুয়ালি ভাইয়া প্রোটোপ্লাস্টের মধ্যে কিন্তু সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, বাট অ্যাকচুয়ালি নিউক্লিয়াস না। সাইব্রিড মানে এই সাই দিয়েই বুঝতে পারছি সাইটোপ্লাজম। সো আমাদের এটা মাথায় রাখতে হবে, এখানে যে ফিউশন হয় এটা মূলত সাইটোপ্লাজমের ফিউশন, নিউক্লিয়াসের মিলন ঘটে না, সাইটোপ্লাজমের ফিউশন। এবং তোমরা জানো এই ফিউশন যেটা প্রোটোপ্লাস্টের যে ফিউশন বা সাইটোপ্লাজমের ফিউশন, মনে রাখবা প্রোটোপ্লাস্টের ফিউশন বলতে এখানে কিন্তু শুধুমাত্র সাইটোপ্লাজমের ফিউশনই ঘটে। এবং তোমরা জানো আলু এবং টমেটো মিক্স করে কিন্তু একটা জাত তৈরি করা হয়েছে, আলু এবং টমেটো মিক্স করে, তার নাম হচ্ছে পোমাটো, তার নাম হচ্ছে পোমাটো। তাহলে আলু এবং টমেটো মিক্স করে একটা জাত তৈরি করা হয়েছে, এই জাতের নাম কি? পোমাটো। আশা করি ইনশাল্লাহ মিক্স হবে না। নেক্সট দেখো, একই কথাবার্তা এমসিকিউ, হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য এক্সপ্লান্ট হিসেবে কোনটা ব্যবহার করা হয়? খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাপ্লয়েড। তাহলে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়ার জন্য ওইরকমই একটা কিছু নিতে হবে যেটা হ্যাপ্লয়েড, রাইট? সো দেখো এখানে মূল শীর্ষ, পরাগরেণু, ভ্রূণ, কাণ্ড শীর্ষ, এখানে এই চারটার মধ্যে কোনটা হ্যাপ্লয়েড? সবাই বুঝতে পারছো, এই যে পরাগরেণু, তাই না? এই পরাগরেণু হচ্ছে হ্যাপ্লয়েড। এক্স্যাক্টলি, এই পরাগরেণু যেহেতু হ্যাপ্লয়েড, সো এখান থেকে তুমি যখন টিস্যু কালচার করবা, তুমি হ্যাপ্লয়েড শ্রেণীর উদ্ভিদ পাবা, হ্যাপ্লয়েড গোত্রের উদ্ভিদ পাবা। ঠিক আছে? সেখানে তুমি হ্যাপ্লয়েড পাচ্ছ পরাগরেণু থেকে, খুবই সিম্পল। তোমাদের বইয়ে কিন্তু লেখা আছে পরাগরেণু এবং পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড লাইন তৈরি করা সম্ভব। ঠিক আছে? খুবই সিম্পল, যে যারা হ্যাপ্লয়েড সেখান থেকে হ্যাপ্লয়েড পাবা, ডিপ্লয়েড নিয়ে কাজ করলে ডিপ্লয়েড পাবা, এটাই তো নর্মাল। ওকে, ফাইন। চলে আসি ভাইয়া নেক্সট প্রশ্নে। নিচের কোন প্রযুক্তি প্রয়োগ করে জীবের জিনোটাইপের পরিবর্তন ঘটানো যায়? ভেরি গুড। জিনোটাইপ মানে কি? জিনের যে বিন্যাস, ধরো তুমি এক্স ওয়াই এটা দিয়ে বুঝাইলা মেয়ে, সরি ছেলে, এইটা হচ্ছে জিনোটাইপ। আর তুমি যা বুঝাচ্ছ, ভাষায় যা প্রকাশ করো, যেটা বৈশিষ্ট্যে প্রকাশ পায়, ওইটাকে বলে ফিনোটাইপ। তোমার জিন তত্ত্ব বিবর্তনে হয়তো পড়েছো। তাহলে এটা দিয়ে আমরা বুঝছি ছেলে, এটা দিয়ে বুঝাচ্ছি মেয়ে, এগুলোকে বলে জিনোটাইপ, জিনের যে গঠন। হ্যাঁ, আচ্ছা। তো বলছে কোনটার মাধ্যমে জিনোটাইপের পরিবর্তন ঘটানো যায়? ভাই দেখো, টিস্যু কালচার করার মাধ্যমে আমরা কিন্তু জিনের পরিবর্তন ঘটাই না, জাস্ট সংখ্যা বৃদ্ধি করি, রাইট? সো এটা হবে না। জিনোম সিকোয়েন্সিং এটা কোনো পরিবর্তনের প্রক্রিয়া না, এটা হচ্ছে কি জাস্ট ওই যে জিনোম কি বলে, তোমার ধরো কোনো কারণে কোনো একটা জায়গায় মানুষ মারা গেছে, তো আশেপাশ থেকে কোনো চুল পাওয়া গেছে, ওই চুলটা নিয়ে হচ্ছে জিনোম সিকোয়েন্সিং করে, ডিএনএ যে তোমরা পড়ছো না, ডিএনএ সিকোয়েন্সিং করে দেখে যে কার সাথে মিল পাওয়া যায় তল্লাশি করার ক্ষেত্রে। এটা কিন্তু কোনো পরিবর্তন করার প্রক্রিয়া না। সো বাদ। জিন ক্লোনিং জাস্ট জিনের সংখ্যা বৃদ্ধি, ক্লোন মানে কি? একই ধরনের জিনিস তৈরি হবে। সো এটাও কিন্তু কোনো রকমের পরিবর্তন হচ্ছে না, একই ধরনের জিনিস, ক্লোন, হুবহু কপি, বাদ। রিকম্বিনেন্ট ডিএনএ, ইয়েস, এটার মাধ্যমে কিন্তু জেনেটিক চেঞ্জটা করা হয়। কারণ কি? একজনের থেকে নিচে একটু ডিএনএ এনে সংখ্যা বৃদ্ধি করে তারপর হচ্ছে জোড়া লাগাই দেওয়া হয়। সো এই একটা প্রক্রিয়ার মাধ্যমে, এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু
জিনোটাইপের পরিবর্তন ঘটানো হয়, কারণ এখানে একজন থেকে ডিএনএ কালেক্ট করে, জিন কালেক্ট করে আরেকজনের শরীরে ঢুকাই দেয়, সো মিক্স হয়ে যায় না। সো এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ, কম্বাইন করা হয়, হ্যাঁ, কম্বাইন করার সুযোগ আছে রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নিচের কোন অণুজীব ব্যাপকভাবে ব্যবহৃত হয়? ভেরি ইম্পর্টেন্ট। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে ভাইয়া আমরা মূলত ব্যবহার করি ইস্কেরিসিয়া কলাই। ভেরি 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 ইম্পর্টেন্ট। কেন? কেন? কারণ এটার মধ্যে প্লাজমিড আছে। কি আছে? এটার মধ্যে প্লাজমিড আছে। আমরা কিন্তু ইস্কেরিসিয়া কলাই ছাড়াও আরো একটা জিনিস ব্যবহার করি, ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এগারোব্যাকটেরিয়াম। ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স, ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়াম টিউমেফেসিয়েন্স, ঠিক আছে? সো আমরা ব্যাকটেরিয়ামটা মনে রাখতে পারলে হবে। এই দুইটা জিনিস আমরা ব্যবহার করি, একটা হচ্ছে ইকলাই আর একটা হচ্ছে ভাইয়া ব্যাকটেরিয়াম। এবার চলে আসি নেক্সট প্রশ্নে। খুব সহজ, আমি জাস্ট জিস্টটা পড়াচ্ছি, হ্যাঁ, জিস্ট পড়লে ইনশাল্লাহ হবে। রিকম্বিনেন্ট ডিএনএ এর ধাপ কোনটা? রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আমি খুব ভালো করে আলহামদুলিল্লাহ পড়াইছি, সো আমার মনে হয় তোমার এমনি পারবা। তারপরে এমসিকিউ তো আমরা আসলে টেকনিক্যালি অ্যান্সার করি। এক্সপ্লান্ট সংগ্রহ করে করতো নেভার। এক্সপ্লান্ট হচ্ছে টিস্যু কালচারে, সো এটা আমাদের এখান থেকে বাদ। বাহক দ্বারা জিন খণ্ড করা, আমরা বাহক দিয়ে কোনো জিন খণ্ড করি না, এটা ফালতু কথা বলছে। অণুচারা সৃষ্টি, এটাও টিস্যু কালচারে। ওই যে মূলের জন্য আমরা একটা আলাদা মিডিয়াম স্থাপন করি, ওখানে হচ্ছে তোমার অণুচারা সৃষ্টি হয়। আচ্ছা, লাইগেজ এনজাইম, ভেরি গুড। লাইগেজ জোড়া লাগায়। ধরো একটা এনজাইম আছে, নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। রেস্ট্রিকশন এনজাইম ভাইয়া, এই এনজাইমটা দিয়ে হচ্ছে ডিএনএ কাটা হয়। ধরো এই একটা প্লাজমিড নিলাম, নিয়ে এটাকে কেটে দিলাম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে, ঠিক আছে? এবং এই এনজাইমটা খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা একসাথে, মানে এটা নর্মালি 4 থেকে 6 জোড়া বেস কাটতে পারে। 4 থেকে 6 জোড়া বেস। বেস মানে কি? ওই যে এডেনিন, থায়ামিন, সাইটোসিন, গুয়ানিন, এই যে ডিএনএ এর মধ্যে যে বেস থাকে না, এরকম করে বেস থাকে। সাধারণত এরকম 4 থেকে 6 জোড়া কাটতে পারে। এটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের বৈশিষ্ট্য, কাটাকাটি করে। আর জোড়া লাগা, ধরো তুমি এখানে কাটছো, আরেকটা দিয়ে একটা অংশ এনে তুমি জোড়া লাগাবা। এই জোড়া লাগানোর জন্য কাজ করে লাইগেজ। লাইগেজ লাগায়, যুক্ত করে, জোড়া লাগায়, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ ধাপ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিতে নিম্নে কোন এনজাইম দিয়ে ডিএনএ কর্তন করা হয়? ভেরি গুড, আমরা মাত্রই পড়লাম। ডিএনএ কাটার জন্য এনজাইমের নাম হচ্ছে রেস্ট্রিকশন এনজাইম। কোন এনজাইম? রেস্ট্রিকশন এনজাইম। দুইটা এমসিকিউ ভেরি ইম্পর্টেন্ট, মনে পড়ছে। টিস্যু কালচার পদ্ধতিতে আমরা কিন্তু জীবাণুমুক্ত করার জন্য এই যে মিডিয়ামটাকে আমরা, মনে আছে কোন যন্ত্রে নেই? ভেরি ইম্পর্টেন্ট, আমরা অটোক্লেভ যন্ত্রে নেই। অটোক্লেভ যন্ত্রে কিন্তু আমরা জীবাণুমুক্ত করি। আমাদের মেডিকেলেও কিন্তু সার্জিক্যাল যন্ত্রপাতিগুলোকে এই অটোক্লেভ যন্ত্রে নিয়ে জীবাণুমুক্ত করা হয়। ওখানে একটু পড়বা, দেখবে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা বেশি ইম্পর্টেন্ট। 17 থেকে 20 মিনিট ধরে এরকম কিছু বিষয় আছে, ইনশাল্লাহ তুমি চাইলে দেখতে পারো। বাট অটোক্লেভ যন্ত্র এটা মাস্ট তোমার পড়া লাগবে, যে মিডিয়ামটাকে জীবাণুমুক্ত করার জন্য আমরা কোন যন্ত্রে এটাকে স্থাপন করি? অটোক্লেভ যন্ত্রে। চলে আসি নেক্সট প্রশ্নে। নিচের কোনটিতে প্লাজমিড পাওয়া যায়? কোনটিতে প্লাজমিড পাওয়া যায়? প্লাজমিড পাওয়া যায়, তোমাকে একটু আগে বলছি ভাইয়া, ইকোলাই ব্যাকটেরিয়া, রাইট? ইকোলাই। দেখো ভাইয়া, প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। প্লাজমিড জিনিসটা কি? ধরো ভাইয়া, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার এটা হচ্ছে তার নিজস্ব ডিএনএ। ব্যাকটেরিয়াতে এক্সট্রা আরো একটা ডিএনএ থাকতে পারে, তাকে বলা হয় প্লাজমিড। এবং এটা যেহেতু একটা ডিএনএ, সো এটা নিয়ে কোনো কনফিউশন নাই, এটা অবশ্যই দ্বিসূত্রক, অবশ্যই 2 সুতা। এবং এই প্লাজমিডের সন্ধান পাইছে বিজ্ঞানীর নাম হচ্ছে ল্যাডারবার্গ। বিজ্ঞানী ল্যাডারবার্গ প্রথম এই ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রথম প্লাজমিডের সন্ধান পেয়েছেন। এবং ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, এই ব্যাকটেরিয়াতে প্রায় 1 থেকে 1000 সংখ্যক প্লাজমিড থাকতে পারে। আমি একটু পরে প্লাজমিডের প্রকারভেদে পড়াচ্ছি, খেয়াল করে দেখো। এবং প্লাজমিডের মধ্যে মনে রাখবা, এটা তোর মেইন ডিএনএ না, তাই না? এক্সট্রা ডিএনএ, এক্সট্রা ডিএনএ, যেই জন্য এইটাতে খুবই অল্প সংখ্যক জিন থাকে। এক্সট্রা ডিএনএ হওয়ার কারণে খুবই অল্প সংখ্যক জিন থাকে। এই হচ্ছে মোটামুটি প্লাজমিডের এমসিকিউ, বুঝছো? আচ্ছা, ইকোলাই ব্যাকটেরিয়া ছাড়াও কিন্তু ইস্টের মধ্যেও কিন্তু প্লাজমিড থাকতে পারে। এটাও একটু মাথায় রাখা। চলে আসি পরের প্রশ্নে। একসাথে অনেকগুলো বললাম। প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটা? খেয়াল করবা, আবেগে কিন্তু টাকাই ফেলবা না। নয় আছে কিনা দেখবা, নয় কোনটা? বৃত্তাকার ডিএনএ, অবশ্যই আমি দেখছি প্লাজমিড হচ্ছে একটা বৃত্তাকার ডিএনএ। স্বল্প জিন বহন করে, রাইট, এটাও সত্য, কারণ প্লাজমিড এক্সট্রা একটা ডিএনএ, সো অল্প কিছু জিন বহন করে। একসূত্রক ডিএনএ, ডিএনএ ভাইয়া একসূত্রক হয় না, এটা প্লাজমিডের বেলাও হবে না।
আমরা অণুজীব অধ্যায়ে ব্যতিক্রম পড়ছি, ওটা এখানে ইনক্লুডেড না, ওটা আলাদা জিনিস। ওটা অন্য উদাহরণ ছিল, তোমরা যারা মনে আছে ভালো, না মনে থাকলে দরকার নাই। তাহলে এখানে খেয়াল করে দেখো, ডিএনএ কিন্তু যেহেতু একটা ডিএনএ, ডিএনএ নর্মালি দ্বিসূত্রক হবে। সো আমাদের দ্বিসূত্রক ডিএনএটা ঠিক আছে। তাহলে বলছে কোনটা প্রযোজ্য নয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এইটা, যে এক সূত্রক ডিএনএ বহন করে। এটা আসলে ডাহা একটা মিথ্যা কথা। পরেরটা চলে আসি। যে সকল প্লাজমিডে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন থাকে, ভেরি গুড। অ্যান্টিবায়োটিক মানে হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। অ্যান্টি বা রেসিস্ট্যান্ট মানে প্রতিরোধ করে, এরকম রেসিস্ট্যান্ট। এজন্য রেসিস্ট্যান্টের আর দিয়ে তাকে বলা হয় আর প্লাজমিড। ঠিক আছে ভাইয়া। এফ প্লাজমিড, এফ এবং এফ প্রাইম, এটা মানে হচ্ছে ফার্টিলিটি। ফার্টিলিটি, এই প্লাজমিডগুলো মূলত পিলি তৈরি করে, পিলি। আর পিলি তৈরি করার মাধ্যমে যৌন জননে অংশগ্রহণ করে। আর রেসিস্ট্যান্ট, এই যে আর, অ্যান্টিবায়োটিক আর, ঠিক আছে। কোল প্লাজমিড, কোলিসিন, তোমরা এটা পারো ইনশাল্লাহ মোটামুটি, ভিব্রিওসিন, কোলিসিন, হ্যাঁ। আচ্ছা, চলে আসি এরপরে দেখি পিসিআর। পিসিআর এর পূর্ণরূপ কি? পিসিআর মানে হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এই যে পলিমারেজ চেইন রিঅ্যাকশন, একদম মুখস্থ, ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া পিসিআর কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রক্রিয়া। এটা কিন্তু মনে রাখবা, তো খুবই ফাস্টেস্ট একটা প্রক্রিয়া, খুবই ফাস্ট, খুবই ফাস্ট এবং দ্রুততম একটা প্রক্রিয়া হচ্ছে পিসিআর, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, পিসিআর। এবার দেখো, ট্রান্সজেনিক ক্লোভার ঘাসে নিচের কোন উপাদানটি উৎপাদনকারী জিন সংযোজন করা হয়েছে? ক্লোভার ঘাস ভাইয়া, অস্ট্রেলিয়াতে যে ভেড়াগুলো আছে, ভেড়াগুলো এই ক্লোভার ঘাস খায়। কিন্তু এই ক্লোভার ঘাসের একটা সমস্যা আছে। এই ক্লোভার ঘাসের মধ্যে ভাইয়া, ক্লোভার ঘাসের মধ্যে সালফারের অভাব, সালফার নাই। যে কারণে ভেড়ার মাংস, ভেড়ার যে পশম, যে প্রোটিন, সেই প্রোটিনটাতে সালফার থাকে না। সো আলটিমেটলি যেটা হয়েছে, যে ভেড়ার যে পশম সেটা অনুন্নত থেকে গেছে। এই জন্য কি করছে বিজ্ঞানীরা, যে ক্লোভার ঘাসের মধ্যে এই সালফারটাকে সংযোজন করে দিছে। কোত্থেকে? সূর্যমুখীর যে সালফার তৈরির যে জিন থাকে, অ্যামাইনো অ্যাসিড তৈরির জিন, ওখান থেকে সালফারটা এনে এদিকে সংযোজন করে দিছে, ওই জিনটা এনে এখানে সংযোজন করে দিছে। যে কারণে ক্লোভার ঘাসের মধ্যে সালফার আছে। সো এই সালফারটা ভেড়া খায়, আলটিমেটলি ভেড়ার পশমও উন্নত হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে ফ্যাক্টর, যে ক্লোভার ঘাসের মধ্যে সালফার, কিসের, কোন জিন? সালফার জিন। সালফার তৈরিকারী, সালফার উৎপাদনকারী জিন সংযোজন করা হয়েছে সূর্যমুখী থেকে, হ্যাঁ, সূর্যমুখীতে থাকে এই সালফার উৎপাদনকারী জিন। এসআইটি প্রযুক্তি, এসআইটি মানে হচ্ছে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এটার মানে হচ্ছে ভাইয়া সহজ কথায়, এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত পুরুষ দেখো, এর মাধ্যমে কিন্তু কোনো পতঙ্গের মারা হয় না। এখানে কি করে, পুরুষ যেগুলো আছে এগুলোর বন্ধা করে দেয়, এগুলার প্রজনন করার ক্ষমতা নষ্ট করে দেয়। এখন দেখো ভাইয়া, এগুলো যদি প্রজনন করতে না পারে, এগুলো তো আর বাচ্চাদের মানে ফিমেলদের মাধ্যমে বাচ্চা দেওয়ার সম্ভব না, কারণ এগুলো বন্ধ হয়ে গেছে, এগুলা আর প্রজনন করার সক্ষমতা নাই। এটাই হচ্ছে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। পতঙ্গের ক্ষেত্রে মূলত কাজে লাগানো হয়, মশার ক্ষেত্রে কাজে লাগানো হয়। সেই পতঙ্গগুলা, মশাগুলা, এগুলো মূলত আসলে কৃষিক্ষেত্রে, এই যে পতঙ্গ তোমরা জানো কৃষিক্ষেত্রের জন্য কিন্তু খুবই খারাপ, কারণ ওরা পুরো মানে কৃষি বা বড় বড় ক্ষেতগুলো সাবার করে ফেলে। সো পতঙ্গ নাশক হিসেবে, নাশক অ্যাকচুয়ালি না, এটা খুবই সুন্দর একটা টেকনিক। এরা পুরুষ পতঙ্গগুলোকে বন্ধা করে দেয়। তো তারা আর স্ত্রীগুলোর সাথে সঙ্গম করে লাভ নাই। সো আলটিমেটলি বাচ্চাগুলা আর তৈরি হয় না। সেটা হচ্ছে প্রজন্মকে ধ্বংস করে দেওয়া হয়। আচ্ছা, চলে আসি পরেরটাতে। সুপার রাইসে কোন ভিটামিন থাকে ভাইয়া? সুপার রাইস কেন নামটা সুপার হয়েছে? কারণ এই রাইসে বা এই চালের মধ্যে ভিটামিন এ, ভিটামিন এ সংযুক্ত করে দেওয়া হয়েছে। ভিটামিন এ, এই জন্য তাকে বলে সুপার রাইস। উত্তর হচ্ছে ভিটামিন এ। এবং আমরা জানি ভিটামিন এ এর অভাবে কিন্তু রাত কানা রোগ হয়। ঠিক আছে, ইনশাল্লাহ পারবা। পরটা দেখি, এটা একই প্রশ্ন। এবার দেখি, রোগ প্রতিরোধী জাত উৎপাদনে নিম্নের কোন জিনটি ব্যবহৃত হয়? খুবই সুন্দর এবং কঠিন একটা প্রশ্ন। রোগ প্রতিরোধী জাত, খেয়াল করে দেখো কোন জিন? উত্তর হচ্ছে সিপি। সিপি মানে হচ্ছে ভাইয়া কোট প্রোটিন, কোট প্রোটিন। এবং ভেরি ইম্পর্টেন্ট, তোমরা দেখবা এই কোট প্রোটিন জিনকে ব্যবহার করে কিন্তু তামাক গাছে, তামাক গাছকে রোগ প্রতিরোধী গাছ হিসেবে মোটামুটি ব্যবহার করা গেছে। উত্তর হচ্ছে সিপি বা কোট প্রোটিন। উত্তর হচ্ছে সিপি বা কোট প্রোটিন। এবং এর মাধ্যমে তামাক গাছকে রোগ প্রতিরোধী জাতে কনভার্ট করা সম্ভব হয়েছে। চলে আসি নেক্সট প্রশ্নে।
পানিতে তেল শোধনে ব্যবহৃত হয় কোনটা? ভেরি গুড কোয়েশ্চেন। সিউডোমোনাস, মনে রাখবে সিউডোমোনাস। এখন এই সিউডোমোনাসের মধ্যে অনেকগুলো আছে। তুমি চিন্তা করো, রিসেন্টলি বিশ্বকাপ জিতেছে কে? আর্জেন্টিনা। সো আর্জেন্টিনার শরীরে কিন্তু এখন অনেক তেল, তাই না? দেখবা ওরা অনেক বেশি প্রশংসায় পঞ্চমুখ থাকে। আমিও আর্জেন্টিনার সাপোর্টার। সো উত্তর হচ্ছে তেল বললেই আর্জেন্টিনা। তাহলে তেল শোধনে ব্যবহৃত হয় সিউডোমোনাস আর্জেন্টিনা, আসলে এরুজিনোসা। বাট তুমি আর্জেন্টিনা মনে রাখবা, এটাকে দেখো ARG, আর্জেন্টিনা হয়ে গেছে, তখন তোমার এমসিকিউটা ভুল হবে না। হ্যাঁ, ইনশাল্লাহ তুমি এখনই মনে রাখতে পারবা। এই যে আমার কাছ থেকে শুনছো, তুমি যদি নাও পড়ো, পরীক্ষায় যদি এমসিকিউতে এটা আসে, তুমি বুঝবা যে আর্জেন্টিনা। ঠিক আছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে ইন্টারফেরন নিঃসৃত হয়, ভেরি ইম্পর্টেন্ট। ভাইয়া, ইন্টারফেরন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরন হচ্ছে এক ধরনের গ্লাইকোপ্রোটিন, এবং যখনই আমাদের কোষগুলোতে ভাইরাস আক্রান্ত করে, কোনো একটা কোষে ভাইরাস আক্রান্ত করে, এই ভাইরাসের আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন বের হয় এবং এই ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। তাহলে ইন্টারফেরন মূলত কোত্থেকে নিঃসৃত হয়? ভাইরাস আক্রান্ত কোষ থেকে। এবং সে কার বিরুদ্ধে কাজ করে? ভাইরাস এবং ক্যান্সার কোষ। ভাইরাস এবং ক্যান্সার কোষের বিরুদ্ধে কাজ করে ইন্টারফেরন। ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে ইন্টারফেরন কার বিরুদ্ধে কাজ করে? ভাইরাস এবং ক্যান্সার কোষের বিরুদ্ধে। নেক্সট দেখো, মানুষের শরীরে ভাইরাসের সংক্রমণ এবং ক্যান্সার, এই যে মাত্র বললাম, ভাইরাস এবং ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে ইন্টারফেরন। পরীক্ষায় আসতে পারে। এটা কিন্তু এক ধরনের গ্লাইকোপ্রোটিন, মনে রাখবা, ভুল করবা না। চলে আসি নেক্সট প্রশ্নে। ইনসুলিন কি? ভাইয়া, আমাদের বডিতে এই জাতীয় যত হরমোন আছে, মনে রাখবা, ম্যাক্সিমাম হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। দিস ইজ হোয়াই প্রোটিন ইজ কল্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, জীবনের ভাষা। তাহলে ইনসুলিন কি? ভাইয়া, ইনসুলিন হচ্ছে প্রোটিন। এবং ইনসুলিনে কিন্তু প্রায় 51টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয়। 51টা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি হয় ইনসুলিন। দুইটা চেইন থাকে, একটা নাম চেইন এ, একটা নাম চেইন বি। একটাতে 21টা অ্যামাইনো অ্যাসিড, আর একটাতে 30টা অ্যামাইনো অ্যাসিড। যোগ করলে হচ্ছে 51টা অ্যামাইনো অ্যাসিড। ঠিক আছে? এবং 11 নম্বর ক্রোমোজোমের, মানুষের 11 নম্বর যে ক্রোমোজোম, তার যে খাটো বাহু, এই যে খাটো বাহু, এই খাটো বাহুর ডিএনএ শীর্ষে ইনসুলিন তৈরি করার জিনটা অবস্থান করে। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, 11 নম্বর ক্রোমোজোমের খাটো বাহু ডিএনএ শীর্ষে ইনসুলিন তৈরি জিন অবস্থান করে। 153টা নাইট্রোজেন বেজ নিয়ে গঠিত এই জিনটি। ঠিক আছে? এবং এটি প্রথম বাজারজাত করা হয় হিউমুলিন নামে। ঠিক আছে? ইলি লিলি কোম্পানি এটা মার্কেটে আনছিল। জলাতঙ্ক রোগের চিকিৎসায় সাফল্য অর্জন করছে, উত্তর হচ্ছে ইন্টারফেরন। তাহলে আমরা একটু ইন্টারফেরন কি কি রোগের চিকিৎসায় সাফল্য অর্জন করছে এটা একটু পড়ে ফেললি। দেখো ভাইয়া, পোপ সম্রাট, একজন পোপ সম্রাট আছে, পোপ সম্রাট, তার নাম দেখো, একজন পোপ সম্রাট, নাম হচ্ছে হ্যাপি। পোপ সম্রাট হ্যাপি জল খেলো। পোপ সম্রাট হ্যাপি জল খেলো। ভাইয়া, খেয়াল করে দেখো, জল খেলো, খেলো। হ্যাপি মানে হচ্ছে হেপাটাইটিস, হ্যাপি মানে হচ্ছে হারপিস। দুইটা, একটা হচ্ছে হেপাটাইটিস, একটা হচ্ছে হেপাটাইটিস, সরি, একটা হচ্ছে হেপাটাইটিস, হেপাটাইটিস, আর একটা হচ্ছে হারপিস। হেপাটাইটিস আর একটা হচ্ছে হারপিস। আমি সরি, আমার বোর্ড ডিস্টার্ব করতেছে, কোনো সমস্যা নাই। হেপাটাইটিস আর একটা হচ্ছে হারপিস। আর ভাইয়া, পোপ মানে হচ্ছে পেপিলোমা। পোপ মানে কি? পোপ মানে হচ্ছে পেপিলোমা। পোপ মানে হচ্ছে পেপিলোমা। আর জল মানে হচ্ছে এখানে জলাতঙ্ক। জল মানে হচ্ছে জলাতঙ্ক। কি একটা বাজে বোর্ডের আওতায় পড়ছি, আমি সরি। জল মানে হচ্ছে জলাতঙ্ক। সো এটা হচ্ছে আমাদের উত্তর, ইন্টারফেরন। ডান। নেক্সট প্রশ্নে চলে যাই। মানুষের দেহকোষে জিনোম সংখ্যা কয়টা? ভাইয়া, জিনোম মানে হচ্ছে আসলে কয় সেট ক্রোমোজোম। যেমন আমাদের আমাদের আমরা মূলত ডিপ্লয়েড, তাই না? 2n, বা আমাদের 2 সেট ক্রোমোজোম আছে। কয় সেট ক্রোমোজোম? 2 সেট ক্রোমোজোম আছে। তাহলে 2 সেট ক্রোমোজোম মানে 2 সেট, প্রতি সেট মানে জিনোম একটা, 2 সেট মানে জিনোম দুইটা। সেই হিসেবে উত্তর হচ্ছে জিনোম দুইটা। সেই হিসেবে উত্তর কটা? জিনোম দুইটা। তাহলে প্রতি সেট মানে হচ্ছে একটা করে জিনোম। ঠিক আছে? তাহলে প্রতি সেট মানে হচ্ছে একটা করে জিনোম। নেক্সট প্রশ্ন দেখো, টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদন করা যায় দেহজ ভ্রূণ। ভেরি গুড। আমরা টিস্যু কালচারের মাধ্যমে ভ্রূণ তৈরি করতে পারি, ভ্রূণ তৈরি করতে পারি। আমরা টিস্যু কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরি করতে পারি। তোমাকে ভাই মাত্র দেখাইছি, ওই যে পরাগধানী, পরাগ রেণু কালচার করলে হ্যাপ্লয়েড উদ্ভিদ পাওয়া যায়। নতুন প্রকরণ কিন্তু তৈরি করতে পারি না। নতুন প্রকরণ তৈরি করার জন্য লাগবে রিকম্বিনেন্ট ডিএনএ। নতুন প্রকরণ তৈরি করার জন্য লাগবে রিকম্বিনেন্ট ডিএনএ।
রিকম্বিনেন্ট ডিএনএ, ঠিক আছে? তো আমাদের উত্তর হচ্ছে 1 আর 2, তাহলে অ্যান্সার হচ্ছে 1 আর 2। চলে আসি নেক্সট প্রশ্নে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি প্রক্রিয়ায় প্লাজমিডের প্রয়োজন হয়। ডেফিনেটলি প্লাজমিড লাগবে। অল্প সময়ে অধিক চারা, ভাই এটা টিস্যু কালচারের কাজ, এটা এখানে না। জীবের জিনোটাইপে পরিবর্তন করা হয়, ডেফিনেটলি জিনের মধ্যে চেঞ্জ। তো উত্তর হচ্ছে 1 আর 3। চলে আসি নেক্সট। জিন প্রকৌশলে ব্যাকটেরিয়া ব্যবহৃত হয় বাহক হিসেবে, পোষক হিসেবে, রেস্ট্রিকশন এনজাইমের উৎস হিসেবে। আমরা কিন্তু ভাইয়া বাহক, পোষক এবং রেস্ট্রিকশন এনজাইমের উৎস তিনটা হিসেবেই কিন্তু ব্যাকটেরিয়াকে ব্যবহার করি। সূত্র হচ্ছে 1, 2, 3, ঠিক আছে? আমরা কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যেই কিন্তু আলটিমেটলি ওই প্লাজমিডটাকে দিয়ে সংখ্যা বৃদ্ধি করাই, ঠিক আছে? অনেক সময় ব্যাকটেরিয়া সেই প্লাজমিডটাকে রিসিভ করতে চায় না, তখন আমরা হিট শক দিই, হ্যাঁ? আধুনিক পদ্ধতির নাম হচ্ছে ইলেকট্রোপোরেশন। এর মাধ্যমে আমরা প্লাজমিডটাকে ঢুকাই দিই জোর করে। তারপর সে বাধ্য হয় সংখ্যা বৃদ্ধি করে। নাইট্রোজেন সংবন্ধক একটা জিন আছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তার নাম হচ্ছে নতে নাইট্রোজেন, নতে নিভ জিন। হ্যাঁ? এটি একটু বলে দিলাম। মনে আসছে, আশা করি তোমাদের কাজে লাগতে পারে। সুপাররাইসের নিচে কোন আকাঙ্ক্ষিত উপাদান দুটি সংযুক্ত করা হয়েছে? বিটা ক্যারোটিন। ভেরি গুড ভাইয়া। বিটা ক্যারোটিন মানেই কিন্তু ভিটামিন এ। এই বিটা ক্যারোটিন থেকে কিন্তু ভিটামিন এ পাই। এরপর হচ্ছে আয়রন, ভেরি ইম্পর্টেন্ট। এই ২ টা জিনিস কিন্তু সুপাররাইসের মধ্যে আছে। তাহলে বিটা ক্যারোটিন তৈরির ৪ টা জিন এবং আয়রন তৈরির ৩ টা জিন আনা হয়েছে ড্যাফোডিল থেকে। এনে তারপরে সংযুক্ত করে দেওয়া হয়েছে সুপাররাইসে। ভিটামিন বি নাই। সো উত্তর হচ্ছে আমাদের ১ আর ২। চলে আসি নেক্সট প্রশ্নে। জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করা হয়। তা কি বলে তালাশ টাইপের যে বিষয়গুলো, তল্লাশি টাইপের। অপরাধী শনাক্তকরণে ভেরি গুড। ক্যালার সৃষ্টি ধরবে, এটা তো টিস্যু কালচারের কাজ, এখানে না। সো বুঝে গেছে ১ আর ৩ হবে, কারণ অপশনগুলো আর নাই এরকম। সো পিতৃত্ব নির্ণয় করা, এটা জানো ডিএনএ এর যত রকমের কাজ আছে, পিতৃত্ব নির্ণয় বা অপরাধী শনাক্তকরণ। অনেক সময় আমরা কিন্তু দেখবা যে ধরো বা লাশ শনাক্তকরণ ইউজ করা হয়। রানা প্লাজা ধ্বংসের সময় যে মানুষগুলো মারা গেছিল, ওদের কিন্তু এই জিনোম সিকোয়েন্সিং করেই কিন্তু কোনটা কার লাশ, কার আত্মীয়ের কাছে কোনটা পৌঁছাবে, এই সকল বিষয় হস্তান্তর করা হয়েছে জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে। সূত্র হচ্ছে এখানে ১ আর ৩। চলে আসি নেক্সট প্রশ্নে। আর মোটামুটি প্রশ্ন নাই। এখানে মোটামুটি এই প্রশ্নগুলো ভাইয়া বোর্ডের প্রশ্নগুলো নিয়ে আমি অ্যাকচুয়ালি দেখাই দিলাম যে এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি খুবই কমন প্রশ্ন হয়, এবং কমন প্রশ্নগুলোই আসে। তোমাদের যদি আরো ডিটেইলসে ক্লাস দরকার হয়, অ্যাকচুয়ালি ভাইয়া আমার একটা জীব প্রযুক্তির একটা সুন্দর বই দাগানো এমসিকিউ ক্লাস দেয়া আছে ইনশাআল্লাহ। তোমরা আপাতত টেস্ট পেপার থেকে সলভ করো। আর ওইটা ইনশাআল্লাহ আমি এইচএসসির পরপরই এডমিশনের শুরুতে ইনশাআল্লাহ ক্লাসটা ইউটিউবে দিয়ে দিব। তখন তোমরা ওই ক্লাসটা থেকে দেখে ইনশাআল্লাহ বেস্ট প্রিপারেশন নিও। ঠিক আছে? আপাতত এতটুকু দেখো, এবং তোমাদের যদি প্রয়োজন হয় আমি ক্লাসটা দেওয়া লাগলে এই ১ সপ্তাহের মধ্যেই ফ্রি করে দিব। বই দাগিয়ে রেখে যেটা পড়াইছি। বাট আমি এখানে মেক্সিমাম প্রশ্ন যেগুলো বোর্ডে আসছে সলভ করিয়েছি। এর বাইরে আসলে বোর্ডে খুব কম প্রশ্নই আসছে এই অধ্যায় থেকে। সো মোটামুটি এই আঙ্গিকে পড়বা। আর যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট এমসিকিউ, যেটা ধরো আমি তোমাকে সিকিউ ক্লাসে পড়াইছি বা একটা বড় ক্লাসে পড়াইছি, হ্যাঁ? যেগুলো আসলে মানে একবার গ্রস এমসিকিউ, এগুলো অ্যাকচুয়ালি এখানে আলোচনা করা হয়েছে। আরো খুঁটিনাটি অনেক এমসিকিউ আছে। বাট বললাম না, যেহেতু এইচএসসি ওয়ান শট, সেই হিসেবে বোর্ডের প্রশ্নগুলোকে ফোকাস রেখেই ভাইয়া এই কনটেন্ট সাজিয়েছি। ইনশাআল্লাহ তোমরা নেক্সট আরো কিছু ভিডিও পাবা। ওখানে হয়তোবা তোমাদের পরামর্শ অনুযায়ী আমি হয়তোবা পরবর্তীতে আরো ডিটেইলস ইনশাআল্লাহ ক্লাস আনবো। আপাতত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি এই অধ্যায়ের এই ওয়ান শট এমসিকিউ ক্লাসটাও তোমাদের ইনশাআল্লাহ কাজে লাগবে। এট লিস্ট অনেকগুলো এমসিকিউ তোমরা আজকের ক্লাসে শিখে গেছো। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।